সো আমরা শুরু করেছিলাম প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে। ইন্ট্রোডাকশন ছিল ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর, মাইক্রো কম্পিউটার। এরপরে আমাদের যে লেকচারটা ছিল হচ্ছে মাইক্রোপ্রসেসর সিস্টেম নিয়ে। তো মাইক্রোপ্রসেসর সিস্টেমে আমরা ওভারঅল যেটা পড়েছি যে আমাদের কম্পিউটার সিস্টেমে কি কি আছে, যেমন মেমোরি নিয়ে আমরা পড়েছি, বিট বাইট নিয়ে পড়েছি, আমরা পড়েছি হচ্ছে বিট পজিশন নিয়ে, মেমোরি অপারেশন, র্যাম ভার্সেস রোম, বাস, ইনপুট আউটপুট পোর্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, এই জিনিসগুলো আমরা হচ্ছে এই লেকচারটাতে পড়েছিলাম। আর ইন্ট্রোডাকশনটাতে আমরা যেটা পড়েছিলাম বেসিক্যালি হচ্ছে এখানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো ছিল, অর্থাৎ আমরা যে নাওএডেজ একটা সিপিইউ ইউজ করি, তো এই মাইক্রোপ্রসেসরের শুরুটা কিভাবে হয়েছিল। আমরা জানি যে অ্যাবাকাস থেকে শুরু হয়েছিল, বাট তারপরে আমরা যে মেকানিক্যাল ডিভাইস গুলো ছিল, যেমন অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিল, তারপরে হচ্ছে তোমার এরপর আস্তে আস্তে ইনিগমা, বা আমরা বলেছিলাম যে এনিয়াক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। সেরকম করে আস্তে আস্তে যে জেনারেশন জিনিসগুলো, এগুলো আমরা পড়েছিলাম। পড়ার সময় আমরা কুইজ 1ও এটার উপর দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এখান থেকে কিভাবে পড়তে হবে। তো এখনো এখান থেকে যদি শর্ট বা বড় কোশ্চেন থাকে, আমরা আনসার ওভাবে করেই করব, খুবই অল্প কথায় বলার চেষ্টা করব আর কি। এরপরে লেকচার 3 তে ছিল হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার অফ মাইক্রোপ্রসেসর। যদিও আমরা মাইক্রোপ্রসেসর বলছি, আমরা অ্যাকচুয়ালি ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086 এটা বোঝাতে যাচ্ছিলাম। তো ওখানে আমরা ইন্টারনাল আর্কিটেকচার নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে দুইটা ইউনিট আছে, বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিট। সো দুইটা কিভাবে কাজ করে, যদিও আমরা বলেছিলাম যে এরা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, বাট একটা সিঙ্গেল পারপাসের জন্য কিন্তু দুইজনের ইনভলভমেন্ট লাগে। প্রত্যেকটা পার্টে আমাদের কিছু রেজিস্টার ছিল, এক্সিকিউশন ইউনিটে কিছু রেজিস্টার ছিল, বাস ইন্টারফেস ইউনিটে কিছু রেজিস্টার ছিল, সেই রেজিস্টারগুলো আমরা পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে কিভাবে 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করা হয়, কারণ আমরা বলেছি যে 8086 যদিও একটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, তো এই ডাটা বাসটা যদিও 16 বিটের, আমরা ওই যে পিন ডায়াগ্রামে দেখেছি, বাট এর অ্যাড্রেস বাসটা কিন্তু 20 বিটের। তো 20 বিটের অ্যাড্রেসটা কিভাবে জেনারেট করে, ওই জিনিসটা আমরা দেখেছিলাম যে কিভাবে ক্যালকুলেট করে। আমরা দেখেছিলাম যে কোড সেগমেন্টের ভ্যালুটাকে আগে হচ্ছে 4 বিটে লেফট শিফট করা হয়। লেফট শিফট করা মানে আমরা হেক্সাডেসিমালে একটা 0 রাইট সাইডে অ্যাড করে দেই। এর সাথে হচ্ছে অফসেটের ভ্যালুটাকে আমরা অ্যাড করি। তো 20 বিটের সাথে 16 বিটের একটা ডাটা যদি আমরা যোগ করি, আমাদের যোগফলটা 20 বিটের হবে। আর এরপরে হচ্ছে আমরা পড়েছিলাম প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ। তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে যে রেজিস্টার্স গুলো কি কি ছিল। আমরা পড়েছিলাম হচ্ছে স্ক্রিন শেয়ার করলে তোমাদের বেটার হয় নাকি বলো তো? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমি জাস্ট হচ্ছে থরলি তো আমাদের যাওয়ার সুযোগ নেই, আমরা রাফলি যাচ্ছি আর কি। সো যেটা বলছিলাম যে এখানে আমরা কিছু রেজিস্টারের কাজ করেছিলাম, যেমন জেনারেল রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার, ইন্ডেক্স রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার। এই জিনিসগুলো আমরা ক্লাসেও পেয়েছিলাম যে তোমরা আসলে এখন পর্যন্ত আয়ত্ত করতে পারো না, বাট আই হোপ এক্সাম যেহেতু সামনে, সো আমরা এটা আয়ত্ত করবো যে কোনগুলো জেনারেল রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার কোনগুলো, পয়েন্টার রেজিস্টার কোনগুলো। এগুলোর আমরা আলাদা আলাদা ভাবে আবার পারপাসও পড়েছিলাম যে এদের স্পেসিফিক পারপাস গুলো কি কি। আমরা বলেছিলাম সেগমেন্ট রেজিস্টার গুলোকে, সরি, জেনারেল পারপাস রেজিস্টার এগুলোকে, এই চারটাকে এই জন্যই আমরা বলি যে যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগে আমাদের এই চারটায় আসে, যদি এদের স্পেসিফিকও আবার কিছু কাজ আছে। তারপরে আমরা সেগমেন্ট রেজিস্টার পড়েছিলাম, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, কোনটা কি কাজ করে, কখন কোনটা লাগে। আমরা পয়েন্টার রেজিস্টার গুলো পড়েছিলাম, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, ইন্ডেক্স রেজিস্টার, সোর্স রেজিস্টার। তারপরে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন পয়েন্টার পড়েছিলাম, যে ইনস্ট্রাকশন পয়েন্টার কি করে, হোল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হয় ওইটার অ্যাড্রেসটা হোল্ড করে আইপি। আবার আইপি আর সিএস মিলা কারেন্টলি যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় সেটার অ্যাড্রেসটা হোল্ড করে। এরপরে আমরা ফ্ল্যাগ রেজিস্টারটা শুধু বলেছিলাম যে ফ্ল্যাগ রেজিস্টারটা একটা অন অফ দ্য রেজিস্টার, যার মধ্যে 16 বিটের মধ্যে 9টা বিট কাজ করে। সো আমরা রাফলি দেখে নিব যে এই 9টা বিট গুলো কি কি, যেমন ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ। এগুলোর কাজ জাস্ট এক লাইনে বলা আছে, আমরা এক লাইনেই এগুলো পড়ে নিব, বাট এটার বিস্তারিত আমরা বলেছিলাম যে মিড টার্মের পরে আমরা পড়বো। আপাতত এইটুকু পড়লেই আমাদের এখনকার জন্য হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসছিলাম হচ্ছে অ্যাড্রেসিং মোডে। আমরা বলেছিলাম অ্যাড্রেসিং মোড হচ্ছে টোটাল 8টা। আমরা বলেছিলাম অ্যাড্রেসিং মোড কি, যে
কিভাবে হচ্ছে একটা ইনস্ট্রাকশনের যে অপারেন্ড গুলোকে কিভাবে রিড করে নিয়ে আসছে, সেটা হতে পারে ইমিডিয়েট, সেটা হতে রেজিস্টার থেকে, সেটা হতে পারে মেমোরি থেকে। তো আমরা 8 রকম পড়েছিলাম এবং প্রত্যেকটা কিভাবে কাজ করে আমরা দেখেছিলাম, কিভাবে হচ্ছে এটার যে এফেক্টিভ অ্যাড্রেসটা জেনারেট করে সেটা আমরা দেখেছিলাম। যে 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 4 বিট লেফট শিফট করা। আমরা বলেছিলাম যে ডিএস এর ভ্যালুটাকে 4 বিট লেফট শিফট করা এবং তারপরে হচ্ছে কন্টেন্টটাকে অ্যাড করে দেওয়া। সো আমার নামের সাথে এক্সাম্পলটা যদি মিল রাখতে পারি, আমরা মানে মনে রাখতে পারি, তাহলে আমরা এটার পারপাসটাও লিখতে পারবো। এই ফিগারটা আমরা বলেছিলাম আমাদের জাস্ট বোঝার জন্য, এটা আমাদের এক্সামে যদি আসে ড্র করা দরকার নেই, বাট আমাদের অবশ্যই নামের সাথে এটার পারপাসটা থাকবে যে কি করে সে, কোনগুলো নিয়ে কাজ করে, এবং একটা এক্সাম্পল এবং কিভাবে অফসেট অ্যাড্রেস ক্যালকুলেট করে, এই জিনিসগুলো আমাদের কিন্তু লাগবে। তো এরকম আমাদের 8টা মোড ছিল, প্রত্যেকটা মোডের জন্য আমাদের একটা সেপারেট এক্সাম্পল দেওয়া ছিল। সো আমরা এটা অবশ্যই দেখে নেব। তো এই ছিল আমাদের 3rd লেকচার। এরপরে আমরা যদি 4th লেকচারে চলে যাই, 4th লেকচার আমাদের ছিল হচ্ছে পিন কনফিগারেশন অফ 8086। তো এখানে বিস্তারিত আমরা পিন নিয়ে কথা বলেছি। আমরা বলেছি যে 8086টা 16 বিটের মাইক্রোপ্রসেসর, 16 বিটের ডাটা বাস বা 20 বিটের অ্যাড্রেস বাস। এরপরে আমরা পিন কনফিগারেশনে চলে গেছিলাম, আমাদের 20টা পিনের কাজগুলো আমরা এখানে রাফলি বলেছিলাম। সো আমাদের কিন্তু এই ফিগারটা একটু দেখে রাখতে হবে, আঁকতে যদি দিতে হয় তাহলে যাতে আমরা আঁকতে পারি। এরপরে পিনের কাজগুলো এখানে যেগুলো বলা আছে, মিনিমাম ম্যাক্সিমাম পোর্ট পিন, তারপরে যেই পারপাস গুলো, সিগন্যাল পিনের কাজ বা রিসেট পিনের কাজ অথবা স্ট্যাটাস পিনের কাজ, এই জিনিসগুলো স্লাইড গুলো যাতে আমরা থরলি পড়ি, এগুলো কোনোটা যাতে আমরা মিস না করে যাই, আমরা সুন্দরভাবে স্লাইডে দিয়ে দিয়েছি এবং সব স্লাইড গুলো শেয়ার করা আছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আমরা যাতে পড়ে নিই, ইন্টারাপ্ট পিনের কাজ কি, তারপরে হচ্ছে তোমার নন মাস্কেবল ইন্টারাপ্টের কাজ কি, টেস্ট পিনের কাজ কি, রেডি পিন, এএলই পিনের কাজ কি, এগুলো যাতে আমরা পড়ে নিই। তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে 8086 এর মেমোরি অ্যাড্রেসিং। আমরা পড়েছিলাম যে এটা 4 ভাবে হতে পারে, লোয়ার অথবা ইভেন ব্যাংক আমরা বলি, আর হায়ার অথবা অড ব্যাংক, 16 বিট অথবা 18 বিট। তো এটা ফিগার সহ সুন্দর করে বলা আছে, আমরা এটা একটু দেখে নেব যে 16 বিটের হলে কিভাবে হয়, 20 বিটের হলে কিভাবে হয়, এবং সাইকেল টাইম আমরা বলেছিলাম যে কত সাইকেল লাগে। যেমন আমরা বলেছিলাম 8 বিটের একটা ডাটা পড়তে 1 সাইকেল লাগে, কিন্তু যদি হচ্ছে 16 বিটের ডাটা অড অ্যাড্রেস থেকে আমরা পড়ি তাহলে 2 ক্লক সাইকেল লাগে, কারণ প্রথম ক্লক সাইকেলে সে এক্স পড়বে, পরের ক্লক সাইকেলে সে এক্স প্লাস 1। বাট আমরা আরেকটা কথা বলেছিলাম যে এই যে 16 বিট ফ্রম অড অ্যাড্রেস, এটা খুবই রেয়ার হয়, বাট আমাদের জানতে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ডিএমএ অপারেশন, যেটাকে আমরা বলি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো আমরা বলেছিলাম এটা 2 মোডে হয়, 2 মোডেরই আমাদের এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। পারপাস সেম, প্রসেসটা সেম, সিকোয়েন্স সেম, শুধু পিনটা চেঞ্জ হয়ে যায়। যেমন মিনিমাম মোডে পিনগুলো হোল্ড এ, আর ম্যাক্সিমাম মোডে পিনগুলো হচ্ছে RQGT1 RQGT2। সো এটা অবশ্যই একটু দেখে নেব। এটা আমরা ডিএমএ কন্ট্রোলারের জাস্ট একটা ফিগার, জাস্ট রাফলি আমরা একটা দেখে নেব। তো এই ছিল আমাদের লেকচার 4। এরপরে চলে গেলাম হচ্ছে আমরা লেকচার 5। লেকচার 5 থেকে আমরা আসলে ফোকাস করেছি হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং, কারণ আমরা বলেছি যে আমাদের মিড টার্মে কিন্তু অলমোস্ট 30 to 40% কিন্তু প্রবলেম সলভিং থাকবে। লাইক একটা প্রবলেম দেওয়া আছে, ওখানে হয়তো এরর ফাইন্ডিং, অথবা একটা সিনারিও দেওয়া আছে, ওখান থেকে প্রবলেম করা। বাট মোরলেস যেগুলো আমরা প্র্যাকটিস করেছি এগুলোর মধ্যেই আমরা পাবো। জাস্ট যদি কোশ্চেন গুলো কেয়ারফুলি পড়ি তাহলে আমরা সলিউশন করতে পারবো ইনশাআল্লাহ। বাট তোমরা অবশ্যই কিছু প্র্যাকটিস করে যেও, আমি প্র্যাকটিসের জন্য তোমাদের 2টা প্রবলেম দিয়েছিলাম। তো এইগুলো দেখে আমরা যাতে হচ্ছে একটু প্র্যাকটিস করি। সো এখানে আমরা ইনস্ট্রাকশন সেট নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম হচ্ছে মানে ওভারঅল সিনট্যাক্স নিয়ে একটা প্রোগ্রাম লিখতে গেলে যে পার্টগুলো কমন, যে পার্টগুলো আমার লাগেই, যেমন আমাকে মডেল ডিফাইন করে আসতে হয়, তারপর স্ট্যাকের সাইজ ডিফাইন করে আসতে হয়, ভ্যারিয়েবল ডিফাইন করতে হয়, কোড সেগমেন্টে আমার মেন প্রসিডিউর বা অন্য প্রসিডিউরের পার্ট লিখতে হয়, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে স্পেশাল যে ফাংশনগুলো সেগুলোকে এক্সিকিউট করতে হয়। এখানে স্পেশাল ফাংশনগুলো দেওয়া আছে, যেমন একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের জন্য 1 অথবা 6, সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের জন্য 2 অথবা 6, একটা স্ট্রিং আউটপুটের জন্য 9, তারপরে প্রসেস এন্ড করার জন্য 4CH, আমরা দেখেছি প্রত্যেকটা প্রোগ্রামে 4CH থাকে। তারপর /n অর্থাৎ হচ্ছে নিউ লাইনের জন্য, অর্থাৎ ইন্টারের জন্য 0AH, আর স্পেসের জন্য হচ্ছে 0DH।
অর্থাৎ যখন আমি একটা স্পেস প্রেস করছি ওইটার ভ্যালু হচ্ছে 0dh, আর যখন ইন্টার প্রেস করছি ওইটার ASCII ভ্যালুটা হচ্ছে 0h। এগুলো হচ্ছে স্পেশাল ফাংশন, এগুলোকে ইমপ্লিমেন্ট করে হচ্ছে int1h, আমরা প্রোগ্রামে দেখেছিলাম। তারপরে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য। আমরা মডেল বলেছিলাম স্মল, স্ট্যাকের সাইজ 100, ডেটা সেগমেন্টে আমরা একটা ভ্যারিয়েবল রেখেছিলাম। আমরা বলেছিলাম যে স্ট্রিং এর শেষে অবশ্যই একটা $সাইন থাকবে, তারপরে ডট কোডের মধ্যেই আমরা সব কোডগুলো লিখি। এই পার্টটুকু আর এই পার্টটুকু আমরা বলেছিলাম কমন, যে moveax@data, movedxax, এই পার্টটুকু সব প্রোগ্রামেই থাকবে। আবার এইটুকু শেষের দিকে moveax 4ch into 1h, এই পার্টটুকুই শুধু আমার হচ্ছে এই পার্টিকুলার প্রোগ্রামটা করা বা প্রবলেমের সলিউশন। যেমন এখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে, তো আমার অলরেডি মেসেজ নামের একটা ভ্যারিয়েবলে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আছে। তো আমরা জানি যে একটা মেসেজ দেখানোর জন্য হচ্ছে 9 ফাংশনটাকে নিতে হয় এবং মেসেজটাকে লোড করতে হয় dx এ, দেন ইনটু 21h দিলে এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে, অর্থাৎ মেসেজটা দেখাই দেবে। তো এটা আমরা দেখেছিলাম। এখানে আমরা বলেছিলাম যে আসলে 5 বা 6 দুইটা আসলে একই, বাট আমরা দুইটা স্বতন্ত্র লেকচার বানাই ফেলছিলাম যাতে আমাদের বোঝা সুবিধা হয়। এখানে আমরা হচ্ছে অ্যারে আর জাম্প ইনস্ট্রাকশন নিয়ে কথা বলেছিলাম। আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় অ্যাসেম্বলিতে সেটা দেখেছিলাম। যেমন হচ্ছে আমরা তিনটা যদি এলিমেন্ট থাকে 10h 20h 30h, তাহলে প্রথমটা আমি অ্যারের নাম দিয়ে পাবো, পরেরটা অ্যারে +1 দিলে পাবো, পরেরটা অ্যারে +2 দিলে পাবো, এভাবে করে। এরপরে আমরা কিছু কমন ফাংশনের নাম বা ইনস্ট্রাকশন পারপাস গুলো দেখেছিলাম এবং কিছু এক্সাম্পল দেখেছিলাম যে কোন কোন ক্ষেত্রে এগুলো ইউজ হয়। তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম একটা ইনস্ট্রাকশনে, যেমন হচ্ছে কনভার্সন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এরকম যদি কোশ্চেন থাকে আমরা শুধুমাত্র হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ওই পার্টটুকুতে অ্যাসেম্বলিতে কনভার্ট করার জন্য যে নেসেসারি স্টেপস গুলো সেগুলো দেখাবো, আমার পুরো প্রোগ্রামটা দেখানোর দরকার নেই। এরপর আমরা চলে গেছিলাম জাম্প ইনস্ট্রাকশন। আমরা বলেছিলাম যে যখনই কন্ডিশনাল ব্রাঞ্চ আমাকে এক্সিকিউট করতে হবে তখনই আমার জাম্প ইনস্ট্রাকশন লাগবে। জাম্প ইনস্ট্রাকশন দুই ধরনের, একটা আনকন্ডিশনাল, আনকন্ডিশনালটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, উপরে জাম্প করার জন্য অথবা নিচে জাম্প করার জন্য। আর একটা ছিল কন্ডিশনাল। কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে অবশ্যই আমাকে কম্পেয়ার এই ইনস্ট্রাকশনটা ইউজ করতে হয়। কম্পেয়ার করতে হবে দুইটা জিনিস এবং ওইটার কনসিকুয়েন্সটা আমার কন্ডিশনাল জাম্পটা হচ্ছে এক্সিকিউট করবে, এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো একটা লেভেলে আমরা যাই। তো কিছু কন্ডিশনাল জাম্পের আমরা এক্সাম্পল দেখেছিলাম যে কোনটা কখন আমরা ইউজ করব, লেস দ্যান অর গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, কখন কোনটা ইউজ করব। এরপরে একটা এক্সাম্পল দেখেছিলাম, যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো ছিল যে আমরা ax এর ভ্যালু cx এ রাখছি, তারপরে হচ্ছে কম্পেয়ার করছি bx এর সাথে cx এর কোন ভ্যালুটা বড়, যেটা ভ্যালু বড় সেটা হচ্ছে আবার cx এ মুভ করছে। তো এরকম একটা এক্সাম্পল এখানেও দেওয়া ছিল। তারপরের যে লেকচারটা, এটা তাহলে লেকচার 6 শেষ হয়ে গেল। লাস্ট যে লেকচারটা ছিল ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, অর্থাৎ আমরা যেগুলো জানি যে ফর, ইফ, ইফ এলস, সুইচ কেস, এগুলো কিভাবে অ্যাসেম্বলিতে করি। সো লজিকটা একই, ইফ হচ্ছে ট্রু হলে একটা ট্রু স্টেটমেন্ট, ফলস হলে বের হয়ে যাবে। আর ইফ এলসে হচ্ছে ট্রু হলে একটা, ফলস হলে একটা, দুই ইন আইদার কেস একটা স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে। আর যখন মোর দেন ট্রু হয়ে যাবে তখন আমরা চলে যাব হচ্ছে সুইচ কেসে। সো এগুলোর ক্ষেত্রে কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সাপোজ এল এন্ড বিএল কন্টেন্ট এক্সটেন্ড ASCII কোড, ডিসপ্লে দ্য ওয়ান দ্যাট কেম ফার্স্ট ইন ক্যারেক্টার সিকোয়েন্স। তখন সেই ক্ষেত্রে আমরা এই সুডো কোডটা হচ্ছে এইটা, আমরা তখন এটার কনভার্সনটা এটা করতেছি। স্টিল এটা কিন্তু কনভার্সন, কারণ ফুল কোড লিখতে হলে তো আমাকে ডট মডেল স্মল থেকে শুরু করতে হবে। কেসের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে যদি মোর দেন 2 হয় তাহলে কেস আমরা লিখি, এবং সেই ক্ষেত্রে আমরা ওই যে একাধিক তখন হচ্ছে লেভেল থাকবে, আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে একাধিক সে লেভেলে জাম্প করতে পারবে যখন সুইচ কেস আমরা ইউজ করি। তারপরে এবারে এন্ড ওয়ারের আমরা দেখেছিলাম। এন্ড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুইটাই সত্য হতে হবে, যেমন আমরা বলেছিলাম রিড এ ক্যারেক্টার ইফ ইট ইজ আপার কেস লেটার ডিসপ্লে। আপার কেস হইতে হলে তাকে ক্যাপিটাল এ এর চেয়ে ছোট অথবা সমান হতে হবে, জেড ক্যাপিটাল জেড এর থেকে, সরি ক্যাপিটাল এর চেয়ে বড় অথবা সমান, আর ক্যাপিটাল জেড এর থেকে ছোট অথবা সমান, দুইটাই সত্য। তো আমাকে লজিকটা এমন ভাবে সাজাতে হবে যে প্রথমটা মিথ্যা হলে বের হয়ে চলে আসবে, সে দ্বিতীয়টা চেক করবে না। আর প্রথমটা সত্য হলে দ্বিতীয়টা চেক করবে, দ্বিতীয়টা সত্য হলেই শুধুমাত্র স্টেটমেন্টটা প্রিন্ট করবে। আর ওর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে
প্রথমটা সত্য হলে দ্বিতীয়টা সে চেক করবেই না, কারণ একটা অন হওয়া মানেই অন। দ্বিতীয়টা যদি প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয়টা চেক করবে, দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে কোনো কিছু করবে না, দ্বিতীয়টা সত্য হলেও তাহলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তো এই ছিল স্যার এখান থেকে কি সুডো কোড আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড দুইটাই দেখতে হবে? তোমার না না সুডো কোড দেখার দরকার নেই তোমাদের। এরকম লেটস সে এরকম একটা প্রবলেম স্টেটমেন্ট থাকলো, ওইটার এগেইনস্টে তুমি নেসেসারি কোডটা লিখবে। যেমন আমাদের এক্সাম্পল তো দেওয়াই ছিল না, এই যে এটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে একটা বললো যে কম্পেয়ার টু ক্যারেক্টার ডিসপ্লে দ্য স্মলেস্ট ওয়ান। সো তখন তুমি একদম হোল কোড শুরু করলে, এই ডট মডেল স্মল থেকে শুরু করে এরকম করে কোডটা শুরু করলাম। অথবা তোমার আরেকটা প্রোগ্রাম বললো যে চেক ইফ দ্য ক্যারেক্টার ইজ আপার কেস কিনা সেটা চেক করার জন্য, তো তখন আবার শুরু করলেন ডট মডেল স্মল থেকে। যদি বলে যে এটা করার জন্য শুধু হচ্ছে নেসেসারি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনভার্সন দেখাও, তখন হয়তো তুমি এটাকে স্কিপ করতে পারো, ডট মডেল স্মল না দিয়ে তুমি জাস্ট এই যে এই কনভার্সন পার্টটুকু দেখাইলা হয়তো। বাট কনভার্সন বলেছে, তুমি ফুল কোড লিখেছো, তারপরেও তুমি কিন্তু কারেক্ট হলে ফুল মার্কস পাবা। বাট তোমার ফুল কোড বলেছে অ্যাসেম্বলি কোড লিখো, কিন্তু তুমি শুধু কনভার্সন দেখিয়েছো, তখন কিন্তু হয়তো তুমি পার্শিয়াল মার্ক পেতেও পারো আবার নাও পেতে পারো। তো একটু তোমরা দেখে নিও যে কি বলেছে, আমাদের কনভার্সন বলেছে নাকি অ্যাসেম্বলি কোড লিখতে বলেছে। তো কয়েকটা এরকম কমন প্র্যাকটিস লেটসে এইটা দিয়ে তুমি বললা যে এরকম আমাদের তো অনেক এআই টুলস আছে, যে এরকম কিছু প্র্যাকটিস বা কিছু প্রবলেম স্টেটমেন্ট আমাকে দাও। তারপরে তোমরা হয়তো বললা যে এইগুলো নিজের আগে প্র্যাকটিস করলাম। আমরা অলরেডি হচ্ছে ইমুলেটরটা দিয়েছি, অলরেডি আমি একটা টিউটোরিয়ালও দিয়েছি যে ইমুলেটরে কিভাবে কোড করতে হয়। তোমরা অবশ্যই ইমুলেটরে কোড করে যেও, তাহলে তোমার কোড লেখাটা সহজ হবে। তো এরকম 5-10টা প্রবলেম চেয়ে নিবা এআই টুলস এর কাছে, যে এরকম রিলেটেড কিছু প্রবলেম বা টিচার আমাকে এগুলো শিখিয়েছে, এটার উপর বেসিস করে কি ধরনের প্রবলেম হয়তো আসতে পারে। তো তাহলে ওই প্রবলেম গুলো তোমরা প্র্যাকটিস করো তখন, তাহলে দেখবা যে তোমরা তখন আর আটকাচ্ছ না। হ্যাঁ স্যার প্রবলেম গুলো কি একদম বেসিক লেভেলের হবে? বেসিক লেভেলেরই তো হওয়া উচিত, তাই না? এখন পর্যন্ত তো আসলে আমরা অ্যাডভান্স লেভেলে ওরকম কোনো কিছু করি নাই। আচ্ছা স্যার। স্যার বলো। আমাদের স্যার হচ্ছে ক্লাসে হচ্ছে আমরা যে যোগ বিয়োগ করছিলাম একটা নিয়মে স্যার, যে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে অ্যাড করি, দেন হচ্ছে স্যার হচ্ছে আমরা সাবট্রাক্ট করি। হ্যাঁ, তো স্যার এটা তো হচ্ছে আমাদের যখন কোড করি আর কি, তখন আমাদের হচ্ছে ঠিকঠাক ভাবে আনসার দেয় না। তার কারণ হচ্ছে স্যার আমরা যেভাবে আমরা চিন্তা করি যে হচ্ছে যদি 11 আমাদের যোগফল আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে ভ্যালু হচ্ছে 41 হতে পারে। বাট 41 তো স্যার আরেকটা অন্য একটা ক্যারেক্টার আজকে ভ্যালু করে মানে স্যার রাখে। তো সেই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে স্যার আমরা রাইট আনসারটা পাই না আসলে। না, আমরা আসলে 41 তো হয় না। যেমন আমরা যখন বলি যে তোমার লেটস সে 39 এর পরে তো আসলে আর 40 যায় না। এখন স্যার আমাদের যদি এরকম স্যার কোনো কোশ্চেন আসে যেটার হচ্ছে দেখা গেল দুইটার হচ্ছে যোগফল আমাদের 2 ডিজিটের হয়ে গেল, তো সেই ক্ষেত্রে এরকম স্যার আসতে পারে কিনা? তখন তো স্যার আমাদের কোডটা একটু হার্ড লেভেলের দিকে চলে যাবে স্যার। না, 2 ডিজিটের হলে তখন হচ্ছে আপাতত আমরা 2 ডিজিটে যাব না। 2 ডিজিটের হলে তোমাদের যেহেতু এক্সাম্পল দেখানো হয় নাই, তখন আবার ওইটাকে আলাদা আলাদা ভাবে সাবট্রাকশন করতে হয়। এটা অবশ্যই একটা কমপ্লিকেটেড কেস। আই ডোন্ট নো যে তুমি হয়তো কোন একটা জায়গা থেকে এক্সাম্পল দেখেছো বলে এই কথাটা বলছো। না স্যার, আমি হচ্ছে ওইটাই প্র্যাকটিস করতে গেছিলাম যে হলে একটু কমপ্লিকেটেড। আপাতত স্টিক টু 1 ডিজিট, লাইক তোমরা দুইটা 1 ডিজিটের সংখ্যা যোগ করছো, আনসারটা আসছে 2 ডিজিটের। সো জাস্ট ওই কনসেপ্টেও যায়, ওই কনসেপ্ট থেকে যেটা হওয়া উচিত সেটাই হবে। যেমন মনে করো আমরা যখন বলছি কোনো একটা ভ্যালু, যেমন 0, 1 থেকে 9 পর্যন্ত, এরপরে কিন্তু 9 এর পরে কিন্তু আসলে 11, 12 এর এগেইনস্টে কোনো ডিফারেন্ট অ্যাকচুয়াল ASCII কোড নাই। তখন তুমি মনে করো যদি 12 কে প্রেজেন্ট করো, 12 প্রেজেন্ট করা মানে হচ্ছে 31, 32, বিষয়টা এরকম। স্যার মানে আমি স্যার বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে স্যার সিঙ্গেল একটা দিয়ে হচ্ছে যোগ করলাম, যেমন হচ্ছে স্যার একটা 5 নিলাম একটা 6 নিলাম। আমি সহজ বানায় ফেলি, আপাতত আমরা যেভাবে শিখেছি ওভাবেই করব। আমরা যদি যোগ করতে বলে তাহলে দুইটা সংখ্যা যোগ করে ওটার সাথে 38 বিয়োগ করে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আর যদি বিয়োগ করতে বলে তাহলে অপোনেন্ট, যদি বিয়োগ করতে বলে তাহলে তার সাথে 38 যোগ করতে হবে। এইটুকুতে স্টিক থাকে, তাহলেই হবে। ঠিক আছে।
আর কারো কোনো কোয়ারিজ আছে বলো? স্যার হুম। স্যার 1 2 3 চ্যাপ্টার থেকে মানে কিরকম আসতে পারে, থিওরি টাইপ কিছু নাকি, মানে ওটা বুঝতেছি না আসলে। ওইখানে তো থিওরি ছাড়া আর কিছু নাই, থিওরি বা হচ্ছে এই যে বলেই তো আসলাম, যেমন মনে করো বললো যে কোন একটা পার্টিকুলার অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলতে বললো, অথবা বললো যে তোমার পিন, এই পার্টিকুলার পিনের কাজটা বলো, অথবা বললো ধরো যে এই আমাদের বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিট, তো বাস ইন্টারফেস ইউনিটে যে রেজিস্টার গুলো থাকে ওই রেজিস্টারের কাজগুলো বর্ণনা করো, অথবা বললো যে পয়েন্টার রেজিস্টার যে কয়টা আছে সেগুলোর কাজ বর্ণনা করো। এই তো এরকমই থাকবে আর কি। ঠিক আছে স্যার, বুঝতে আমাদের পারছি। সিলের মানে লেকচার গুলো তো খুবই অল্প, এখন ওভাবে যদি বলতে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে স্যার স্যার 1 মিনিট, তখন দেখা যাবে যে তোমার কোশ্চিনই চলে আসতেছে। আসলে সিলেবাস তো খুব বেশি বড় না আমাদের, ঠিক আছে স্যার আপনি ক্লাসে বলছিলেন যে লেকচার 1টা শুধু ফার্স্ট কুইজে লাগবে, মিডে লাগবে না শুরুর দিকে, এটা কি পড়বো মিডের জন্য? না অবশ্যই সবই পড়ে নিও, পরে তখন দেখা গেল ওইখান থেকে কোশ্চিন চলে আসছে, তখন বলবো স্যার আপনি তো বলছেন না পড়তে, ওখান থেকে তো কোশ্চিন দেখলাম, এরকম যাতে না হয়। লেকচার 1 তো খুবই অল্প, সো পড়ে নেওয়া ভালো। হ্যাঁ, ওখান থেকেও কিছু কোশ্চিন থাকতেই পারে, কারণ যখন থিওরিটিক্যাল কোশ্চিন, মানে আমি যদি বলি যে 60% থিওরিটিক্যাল 40% তোমার প্রবলেম সলভিং, তাহলে 60% আসলে আনতে গেলে তো ওই লেকচার 1 2 এগুলোকেও ধরতে হবে, তাছাড়া ওরকম কোশ্চিন কোথায়, তাই না? সো কোনোটাই বাদ দিবা না তোমরা, সবগুলো পড়ে যাবে। এই জন্য আমি সবগুলো একদম শুরু থেকে লেকচার 1 থেকেই ডিসকাশন শুরু করেছি আজকে। ঠিক আছে, ওকে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আর এটা তো মনে হয় তোমাদের সেকেন্ড এক্সাম নাকি থার্ড এক্সাম মাইক্রোপ্রসেসর? থার্ড এক্সাম স্যার। থার্ড এক্সাম স্যার। ওকে, তো তাহলে তোমাদের সবগুলো এক্সামের জন্য রইলো শুভকামনা। ভালো মতো আমরা একটু প্র্যাকটিস করি, তারপরে যাই, ইনশাআল্লাহ আমরা ভালো করব। সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।